হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প ঈদ স্পর্শ পর্ব 5, লেখিকা জামিয়া পারভিন তানি। এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। আইসক্রিম সজীবের মুখে লেগে পুরোই জোগাড়ের মতো লাগছিল। সাইমা হেসে দেয় সজীবকে দেখে। প্রিয়তমার মুখের হাসি সব রাগ ভুলিয়ে দিতে পারে মুহূর্তেই। সজীবও দুষ্টুমি করে সাইমার গালে আইসক্রিম লাগিয়ে দেয়। মাথায় দুষ্টু বুদ্ধি আসে সজীবের। সাইমার মুখের আইসক্রিম খেয়ে নেয়। সাইমার রাগটা কমে গিয়ে শিহরিত হয়ে ওঠে। বিয়ের পর থেকে রাগারাগি করতে করতে 2 সপ্তাহ পার হয়ে যায়। সজীব অফিসে বসে বসে চিন্তায় পড়ে যায়। ভালোবাসতে গিয়ে একের পর এক ভুল করে চলছে সে। সাইমার সাথে দূরত্ব বেড়েই চলছে। বিয়ের আগেই বরং ভালো ছিল, অন্তত মেয়েটা ওর সাথে ঘুরতে যেত, হাসতো। এখন হাসি কি ভুলে গেছে? সব সময় ঝগড়া বেঁধে যায় যে কোনো কারণে। ওর নিজেরও বাড়াবাড়ি হয়ে গিয়েছে অনেক। সব কিছুতে জোর করা উচিত হয়নি ওর। মনে মনে ঠিক করে কিছু গিফট নিয়ে যাবে আজ। যেই বাবা সেই কাজ। চট করে অফিসের দায়িত্ব ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়ে। মনে মনে খুব খুশি হয়ে বাসায় ফিরে সন্ধ্যায় সাইমা দরজা খুলে বসে পড়ে। সাইমার পাশে বসে গিফটের প্যাকেটগুলো সাইমার হাতে দিতেই সেগুলো রেখে দেয়। খুব শখ করে এনেছিলাম, খুলেও দেখলে না? প্রয়োজন হবে না আপনার দেওয়া কিছু, আর কিছু না আনলে খুশি হব। আর যা এনেছেন তা আপনার বোনকে দিয়ে দিন, খুশি হবে সুপ্তি। তোমার কি মনে হয় সুপ্তি ভিখারি? তোমার জিনিস সে নেবে? চট করে মেজাজটা খারাপ হয়ে যায় সজীবের। সুন্দর করে সাইমার পাশ থেকে উঠে যায়। সাইমার আগের ড্রেসগুলোকে বের করে। সাইমা কিছু বোঝার আগেই সব ড্রেসকে পানিতে চুবিয়ে আসে। সাইমা পরে বুঝতে পারে। এগিয়ে যেতে নিলে সাইমাকে কোলে তুলে নেয়, ওয়াশরুমে ঢুকে শাওয়ারে ছেড়ে দেয়। দুজনে ভিজে যায় মুহূর্তে। সাইমাকে এইভাবে ভিজা অবস্থায় কখনো দেখেনি সজীব। অপলক দৃষ্টিতে দেখতে থাকে সাইমাকে। সাইমা রেগে গিয়ে কয়েকটা কিল মারে সজীবের হাতে। এত পাগলামি করো না সজীব, ভালো লাগে না আমার। সজীব সাইমার ঠোঁটে হাত দিয়ে কথা বলতে নিষেধ করে। খুব সুন্দর লাগছে তোমায়, বারবার প্রেমে পড়তে ইচ্ছে হয়, কিন্তু আমি যে তোমার নই। এই প্রথম তুমি আমাকে তুমি ডাকছো, খুব আপন মনে হচ্ছে তোমাকে। আস্তে আস্তে ভালোবাসবে। খেয়ালে বলেছি হয়তো, ছাড়ুন এখন। মাথা মুছে ঘরে আসে সাইমা। বাধ্য হয়ে সজীবের আনা নীল পাড়ের পিঙ্ক কালারের শাড়িটা পরে। মনে মনে ভাবে ছেলেটার চয়েস তো ভালোই। 4টা শাড়ি এনেছে সজীব, 4টাই সুন্দর লেগেছে সাইমার। সজীব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল সাইমার দিকে। সাইমা সজীবের দিকে তাকিয়ে মুচকে হাসে। খুব সুন্দর পছন্দ আপনার, কিন্তু এগুলো আমি পরছি না। আজ বাধ্য করলেন তাই পরেছি, কাল থেকে আর পরবো না। সব সময় ঘাড় তেরামো না করলে হয় না? একটু কি ভালো থাকা যায় না আমার সাথে? না, যায় না। আই হেট ইউ, খুব খুব ঘৃণা করি আপনাকে। ভালো কখনো বাসার চেষ্টাও করনি। ঘৃণা তো আশাই করা যায়, ব্যাপার না। তুমি পাশে আসো, এটাই তো হবে। আজ থেকে তোমার কোনো কাজে বিরক্ত করব না, শুধু চোখের সামনে থেকো। ন্যাকামি। সজীব রান্নাঘরে গিয়ে নিজের জন্য খাবার নিয়ে খেয়ে শুয়ে পড়ে। সাইমার বুক ধক করে ওঠে। এতদিন এত ঝগড়াঝাটি হলেও একসাথে খেয়েছে, আজ যেন খুব মিস করছে। খেতে বসে খেতে পারলো না ঠিক মতো, একটু রাগও হলো না। চাদর আর বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ে। রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না সাইমা। 15 দিন সজীবের বুকের উপর ঘুমিয়েছে, কিন্তু আজ একা একা লাগছে। ভোরের দিকে সাইমা ঘুমিয়ে পড়ে। সজীব ঘুমের করে বিছানা হাতায়। সাইমা নেই বুঝতে পেরে ভয় পেয়ে যায়। চলে গেল না তো আবার? উঠে বসতে মেঝেতে চোখ পড়ে। গুটিসুটি হয়ে শুয়ে আছে সাইমা। শাড়ির কোনো ঠিক নেই, সব এলোমেলো হয়ে আছে। পেট বেরিয়ে গেছে, হাঁটু পর্যন্ত শাড়ি উঠে গেছে। খুব কাছে যেতেই ইচ্ছে করছিল সজীবের। উঠে যেতে গিয়েও চলে যায় সাইমা, বিরক্ত হবে তাই। রান্নাঘরে এত সকালে এসেছো কেন আম্মা? সুপ্তি কামরুন্নাহারকে জিজ্ঞেস করে। আর বলিস না, সজলের নাকি মাথাটা খুব ধরেছে। কফি খেলে ওর ভালো লাগবে। আম্মা, আজ ভার্সিটিতে অনুষ্ঠান আছে, তুমি যাবে আমার সাথে? শরীরটা ভালো লাগছে না রে। তোর ভাবিকে না হয় বল।
ভাবি? সাইমা যেমন রাগী, ভয়ে আঁতকে ওঠে নামটা শুনে। ও মা, বাসায় আসার পর এত গুণগান করলি ভাবির, এখন ভয় পাচ্ছিস কেন? না মানে ভাবিকে এখনো বাসায় তুলে নিচ্ছ না, তাই বললাম আর কি। আমি ভাবছি ওর সাথে গিয়ে দেখা করে আসবো। কবে যাবে? কাল না হয় যাই, আজ তুই একাই যা ভার্সিটিতে। সাইমার উঠতে খুব দেরি হয়ে যায়। উঠে দেখে সজীব নেই ঘরে, হয়তো অফিস চলে গেছে। নিজে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে খেয়ে নেয়, তাড়াহুড়ো করে অফিসে চলে আসে। অফিসে আসতেই বসের ঝাড়ি। কী ব্যাপার সাইমা, রোজ রোজ দেরি করে আসছো? এভাবে চলতে থাকলে তো চাকরি করার দরকার নেই। সরি স্যার, কিছুদিন ধরে বেশ অসুস্থ আমি, তাই দেরি হয়ে যাচ্ছে। নেক্সট দিন থেকে আর দেরি করব না। সব কাজেই অজুহাত লেগেই থাকে। যান, নিজের কাজে যান। মেইল দিয়েছি, সেগুলো চেক করুন, ফাইলগুলো দেখুন, প্রেজেন্টেশন রেডি করে তারপর আসবেন আমার রুমে। সাইমা হাসি মুখে কথা বলে বেরিয়ে আসে। কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, শেষ করতেই পারে না। 4টার দিকে হঠাৎ করে সেন্সলেস হয়ে যায় সাইমা। পাশের ডেস্কের কলিগ রুনা পানি ছিটে দিলে জ্ঞান ফেরে। ততক্ষণে অনেকে উৎসুক হয়ে নাটক দেখছে, এমনটাই মনে হয় সাইমার কাছে। বস এসেই জিজ্ঞেস করে, আপনি এত অসুস্থ, বাড়ি গিয়ে রেস্ট নিলেই পারেন, আসার কি দরকার ছিল শুধু শুধু? আসলে স্যার, লাঞ্চ করতে ভুলে গিয়েছিলাম কাজের প্রেশারে, তাই হয়তো এমন হয়েছে। এখন ঠিক আছে স্যার, ইটস ওকে। আগে কিছু খেয়ে তারপর কাজ করবে, হ্যাঁ? বসের চোখে সাইমার জন্য যেন অন্যরকম মায়া। সাইমা বসের কথায় সায় দেয়, কিছু খেয়ে নিয়ে আবার কাজ শুরু করে। কাজ কমপ্লিট কাজ কমপ্লিট করে জমা দিয়ে বাসায় ফিরতে রাত 8টা বেজে যায়। সজীব আগে এসে পড়েছিল, খুব টেনশন করছিল সাইমার জন্য, কিন্তু প্রকাশ করেনি কারণ সাইমা বিরক্ত হবে। সাইমা নিজে থেকেই বলে, আজ অফিসে অনেক কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। কৈফিয়ত দিতে হবে না, কাজ থাকতেই পারে। সজীবের এমন ইগনোর সাইমার ইগোতে লাগে। সাইমা ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে পড়ে মেঝেতে। সজীব মনে মনে কষ্ট পাচ্ছে, কিছুই বলে না। নিজেও খেয়ে নিয়ে শুয়ে পড়ে যায়। সারাদিনের ক্লান্তির পর অনায়াসে ঘুম চলে আসে দুজনের। পরের দিন শুক্রবার ছিল। সেদিন সকালে সানিয়া হওয়া কয়দিন ধরে পাগলের মতো কেঁদে চলেছে। মেয়েটা কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? রবিউল অনেক খোঁজ করার চেষ্টা করে, কোথাও খুঁজে পায়নি সাইমাকে। কি ব্যাপার আম্মা, আর কত ন্যাকা কান্না কাঁদবেন? মরে যায়নি হতচ্ছাড়ি মেয়েটা, যে সবার মান সম্মান ডুবিয়ে পালিয়ে গেছে, তার কথা ভেবে কাঁদার কোনো মানে হয় না। অনেকগুলো কাজ জমে গেছে, শেষ করুন তো। আজ আবার বাসায় মেহমান আসবে। কথাগুলো বলে সানিয়ার একমাত্র ছেলের বউ মিলা। কে আসবে তা জেনে আপনার কি? বসে বসে অন্ন ধ্বংস করছেন, কাজ করে পুষিয়ে দিন। রবিউল হকের দিকে তাকিয়ে মিলা বলে, জানতো বাবা, বাজার করে আনুন। আজকাল কাজের লোক পোষা অনেক কষ্টকর, আর আপনারা থাকতে কাজের লোকের কী বা দরকার। যাচ্ছি বৌমা, যাচ্ছি। রবিউল যেতে যেতে কয়েক ফোঁটা পানি ফেললেন চোখ দিয়ে, আবার মুছে নিয়ে। শাস্তি পাচ্ছে যে, নিষ্পাপ মেয়েটার ক্ষতি করার শাস্তি। সাইমা খুব অসুস্থ। সজীব শুধু দেখে, কিন্তু কিছুই বলে না। আর শুক্রবার বিদায় দুজনে বাড়িতে আছে। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, আমার বোনকেও কষ্ট দিয়েছো, আম্মাকেও কিছুতেই বোঝাতে পারিনি তোমার সাথে দেখা করতে আসছে। অন্তত মায়ের সাথে খারাপ বিহেভ করো না। সাইমা কিছুই বলে না, শুনে থেকে যায়। নিজের ইচ্ছে মতো কাজ সারতে থাকে। সজীব বাজার করে আসছে বলে বেরিয়ে আসে, কিন্তু কামরুন্নাহার আগেই চলে আসে ঠিকানা অনুযায়ী। কলিং বেল দিতে দরজা খুলে দেয় সাইমা। সালাম না দিয়েই চলে আসে কামরুন্নাহার সাইমার পিছে পিছে আসে। সাইমা বসতে বলে। কামরুন্নাহার সাইমার হাত ধরে বলে, বাহ, তুমি তো অনেক সুন্দরী। তাই তো বলি, সজীব এত খুশি থাকে কিসের জন্য? আমি তো তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে এসেছি বৌমা। এত বড় বাড়ি পড়ে থাকতে, এই একটা ঘরে তোমার থাকতে অনেক কষ্ট হয় জানি তো। আমাদের সাথে থাকবে, ননদ দেওরের সাথে মজা করবে, অনেক সুখে থাকবে তুমি মা। এখানেই অনেক সুখে আছি আন্টি। তাছাড়া আমি আপনাদের করুণার
পাত্রী না, নিজের খরচ চালাতে জানি। তাছাড়া আপনার ছেলের যা চরিত্র, আপনারা কেমন তা আল্লাহই জানে। আমি তো চাই না এই ফালতু ছেলের সাথে ঘর করতে। আচ্ছা, আপনারা যদি ভালোই হবেন তাহলে এই ধোঁকাবাজকে জন্ম দিলেন কিভাবে? নাকি ওর বাবার চরিত্র খারাপ ছিল, নাকি আপনার চরিত্র নাকি বংশ থেকেই মানুষ পায়? চুপ করো মা, চুপ করো। তোমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিলেন, অন্তত মৃত মানুষকে নিয়ে খারাপ কিছু বলো না। ভালো, তাহলে কি বলতে চাচ্ছেন আপনি খারাপ? কামরুন্নাহার চোখে জল ছলছল করছে। সাইমার মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থেকো মা, বলেই বেরিয়ে চলে আসে কামরুন্নাহার। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।